সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, হরমুজ প্রণালী আমেরিকার এবং আমেরিকা কন্ট্রোল করবে এবং সেখান থেকে টোল আদায় করবে আমেরিকা, এই কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে তিনি কি হরমুজ প্রণালীর সংঘাত দ্বন্দ্ব আরও বেশি উস্কে দিলেন কিনা, সে প্রশ্ন আমি শুরুতেই রাখলাম। এদিকে ইরানের সাথে আমেরিকার যে পরিস্থিতি বা আমেরিকা ইরানের উপর যে দফায় দফায় হামলা করছে এবং যুদ্ধের যে বর্তমান অবস্থা, তাতে আমেরিকার অস্ত্রের মজুদ উদ্বেগজনক অবস্থায় পড়েছে। তার মানে মারাত্মকভাবে অস্ত্রের মজুদ কমে গেছে। একজন গবেষক বলছেন, বর্তমানে গত কয়েকদিন ধরে ইরানের সাথে যে হারে যুদ্ধ হয়েছে আমেরিকার, এই হারে যদি যুদ্ধ চলে তাহলে অল্প কিছুদিনের ভেতরেই আমেরিকার অস্ত্র ভাণ্ডার শেষ হয়ে যাবে। তাহলে আমেরিকা আসলে কিসের আশায়, কিসের নেশায় এই যুদ্ধ করছে? এদিকে ইরানের আরেকটি বিমান, যাত্রীবাহী বিমান, আজকে ইয়েমেনের হুদাইদা বিমানবন্দরে অবতরণ করেছে এবং এই বিমানটি অবতরণের মধ্য দিয়ে ইয়েমেন মনে করছে, ইয়েমেন বলতে ইয়েমেনের হুতি সরকার মনে করছে যে ইয়েমেনের উপরে সৌদি আরবের যে কয়েক বছরের আকাশ অবরোধ ছিল তার অবসান হলো। যদিও ইরানের বিমান ইয়েমেনে যখন অবতরণ করতে যাচ্ছিল তখন সানা বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনের অভিযোগ এমন, পরে ইরানের ওই বিমান অবতরণ করেছে ইয়েমেনের হুদাইদা বিমানবন্দরে। হুতি সরকারের সামরিক বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখানে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে হরমুজ প্রণালী নিয়ে যে আমেরিকার দাবি, এই বিষয়টার একেবারে আদ্যপান্ত ক্লিয়ার করে আমি আজকে আরও আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিও ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার একটু পরীক্ষা নিরীক্ষা, ব্যবচ্ছেদ, এগুলো আমরা ঘেটে ঘুটে দেখার চেষ্টা করি। তিনি বলেছেন 50 বছর ধরে আমেরিকা হরমুজ প্রণালীতে নিরাপত্তা দিয়ে এসেছে এবং এটা তারা ধরে রাখবে, এবং হরমুজ প্রণালী থেকে অর্থ নিলে আমেরিকাই নেবে, তাদেরই অধিকার। এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, কি করে আমেরিকার এই অধিকার থাকে? প্রথমত, আমেরিকা এই অঞ্চলের কোনো দেশ না। দ্বিতীয়ত, আমেরিকার পানিসীমার ভেতরে এই হরমুজ প্রণালী না। তৃতীয়ত, পারস্য উপসাগরীয় এলাকার যে দুই দেশের মালিকানায় এই হরমুজ প্রণালী, তাদের কি সম্মতি আছে? ইরান এবং ওমান, তাদের কি সম্মতি আছে? বরং তারা তো বলছে যে তারাই এই হরমুজ প্রণালী কন্ট্রোল করবে, তারাই নিয়ন্ত্রণ করবে, তারাই ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে। আমেরিকা তাহলে কি করে আসে? একটা আজব কথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এই আজব কথা আসলে কোথায় নিয়ে যাবে মধ্যপ্রাচ্যকে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে এটা আমেরিকার নিরাপত্তা দিয়েছে, আমেরিকা এত বছর কোনো পয়সা কড়ি নেয়নি, এখন থেকে পয়সা নেবে এবং নিরাপত্তা দেবে, তাহলে প্রশ্ন আসবে ইরানের পক্ষ থেকে এবং ওমানের পক্ষ থেকে যে আমাদের মালিকানায় যে হরমুজ প্রণালী থাকার কথা, সেই মালিকানা আমাদের না থেকে আমেরিকার হয়ে যায় কি করে, এবং আমেরিকা এখান থেকে পয়সা নেবে কি করে? আন্তর্জাতিক সমুদ্র আইন সম্পর্কে একটু কথা বলি। আন্তর্জাতিক সমুদ্র আইন কি বলছে? এই হরমুজ প্রণালী আসলে কাদের? আন্তর্জাতিক আইনে বলা হচ্ছে যে প্রতিটি দেশ তার উপকূল ভাগ থেকে 12 নটিক্যাল মাইল সামনে, অর্থাৎ সমুদ্রের ভেতরে উপকূল থেকে 12 নটিক্যাল মাইল, তার মানে 22 কিলোমিটার সামনে পাবেন। হরমুজ প্রণালীর সবচেয়ে যেখানে সরু জায়গা, চিকন জায়গা, তার প্রশস্ততা, অর্থাৎ ওই জায়গাটা চওড়া 31 কিলোমিটার। এখন যদি 22 কিলোমিটার ইরানকে দিই তার উপকূল থেকে সমুদ্রের ভেতরে, আর ওমানকে যদি তার উপকূল থেকে 22 কিলোমিটার সামনে দিই সমুদ্রের ভিতরে, তো 22-22-44 কিলোমিটার হয়ে যায়। তাহলে আন্তর্জাতিক জলপথ থাকে কোন জায়গায়, আন্তর্জাতিক পানিসীমা থাকে কোন জায়গায়, যেখান দিয়ে জাহাজ চলাচল করতে পারবে? দুই দেশেরই তো পুরোপুরি পূরণ হয় না। তাহলে ধরে নিতে হবে যে যা আছে তা সমান সমান ভাগ করে নেবে। যে জায়গায় সবচেয়ে চিকন সেই জায়গায় 31 কিলোমিটার, তার অর্ধেক হচ্ছে 15.5 কিলোমিটার। ইরানের ভাগে 15.5 কিলোমিটার, ওমানের ভাগে 15.5 কিলোমিটার। তার মানে ইরান 15.5 কিলোমিটার সমুদ্রের ভিতরে আসতে পারবে এবং ওমান 15.5 কিলোমিটার সমুদ্রের ভিতরে যেতে পারবে। তাইলে তো দুই দেশের
এইভাবে আসলে এইভাবে বন্ধ শেষ হয়ে গেল, আরও তো লাগবে, কিন্তু সেটা তো হয় না, নেই তো, ওভারল্যাপ করার জায়গা কোথায়? সে কারণেই এই 15.5 কিলোমিটার নিয়ে দুই দেশ সন্তুষ্ট থাকলো। তাইলে মাঝখানে তো আন্তর্জাতিক পানিসীমা বলতে আর কিছু থাকলো না। তাহলে কি জাহাজ চলাচল করবে না? এই জায়গায় জাতিসংঘের যে সমুদ্র আইন তা কি বলছে, ইউনিক্লজ যেটা, সেটা কি বলছে? বলছে যে এই রকম প্রেক্ষাপট যে সমস্ত সমুদ্র সীমার বা এই রকমের প্রণালীতে, সেই জায়গায় এই আইন হবে যে এই সমুদ্র সীমা অর্থাৎ সমুদ্রের মালিকানা হয়তো উপকূলবর্তী 2 দেশের বা 3 দেশের যে কয়টা দেশ থাকবে তাদের থাকবে, কিন্তু জাহাজ চলাচল একেবারে বিনা বাধায় জাহাজ চলাচল করতে পারবে, ফ্রি মুভমেন্ট পাবে। এখন ইরান এখানে কি বাধা দিতে চায় কিনা জাহাজে? কোন কোন জাহাজ একদম ফ্রিলি মুভমেন্ট করতে পারবে? বাণিজ্যিক জাহাজগুলো, সামরিক জাহাজ না। তো ইরানকে এখানে জাহাজকে বাধা দিতে চায় কিনা সেটা একটা প্রশ্ন। ইরান বারবার বলছে যে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই হরমুজ প্রণালী যেহেতু আমাদের এলাকায়, আমাদের ভূখণ্ডে, আমাদের পানিসীমায়, সেক্ষেত্রে এখানে পরিবেশ ব্যবস্থাপনার ব্যাপার আছে, কারণ প্রতিদিন 100-র বেশি তেল এবং গ্যাসবাহী জাহাজ চলাচল করে, সারবাহী জাহাজ চলাচল করে, জাহাজ ভেড়ে প্রতিদিন অর্থাৎ ওই এলাকায় প্রতিদিন শত শত জাহাজের আনাগোনা থাকে। তো এই যে শত শত জাহাজে হাজার হাজার নাবিক, ক্রু, কাপ্তান, আরও কত কিছু, তাদের খাওয়া দাওয়া, মলমূত্র ত্যাগ থেকে শুরু করে বহু কিছু, আবার তেল গ্যাস পরিবহন করতে গেলে সেক্ষেত্রে কিছু না কিছু চুইয়ে সমুদ্রের ভিতরে পড়ে। সব কিছু মিলে এই অঞ্চলের অর্থাৎ ইরান এবং ওমানের উপকূলের যে পরিবেশ, সেই পরিবেশটা বিঘ্নিত হয়, মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হয়। এতদিন ইরান এবং ওমান এটা ভাবিনি, এখন ভাববে। এখান থেকে এমন একটা ফি তুলতে হবে যে ফি দিয়ে এই হরমুজ প্রণালী এলাকার পরিবেশ, নৌ চলাচলের নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি ম্যানেজ করা যায়। ইরান এই কথা বলছে। এখন এই রকম কথা কেন বলতে বাধ্য হচ্ছে বা কেন বলা বলি হলো, সেটা হচ্ছে এই যে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, হরমুজ প্রণালীকে ব্যবহার করে আমেরিকা কিন্তু আপনার বাহরাইনে তার 5ম নৌবহরের ঘাঁটি গড়ে তুলেছে। ব্রিটেনের বড় রকমের সামরিক উপস্থিতি আছে, ফ্রান্সের আছে। এরপরে এই যে পারস্য উপসাগরীয় এলাকার যে সমস্ত দেশ, আরব দেশগুলো একেবারে সাগরের সাথে লাগোয়া যে সমস্ত দেশ, তার প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে, এবং এই সমস্ত ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, তা তো আমরা সবাই দেখছি। যুদ্ধে ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তো ইরান বলছে আমার বিরুদ্ধে ব্যবহার করছো, অথচ আমার পানি সীমা দিয়ে তোমরা যাচ্ছ জাহাজ ভর্তি অস্ত্র দিয়ে, আর সেই অস্ত্র তোমরা আমার বিরুদ্ধে ব্যবহার করতে দিচ্ছ। এটা হতে পারে না, এটা হতে দেবো না। এখন কাগজে কলমে দুনিয়ায় অনেক কিছু লেখা থাকে, সব কি মানে? যেমন সারা বিশ্বে কোনো দেশে, জাতিসংঘের সদস্য কোনো দেশে যদি কোনো রকমের সংকট তৈরি হয়, সেটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শান্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। সেখানে আমেরিকা কি কারোর কাছে কোনো তোয়াক্কা করে জাতিসংঘের আওতায় কোনো সিদ্ধান্ত নেয়? যেমন এই যে ইরানের বিরুদ্ধে তারা যে যুদ্ধ শুরু করেছে, তারা কি জাতিসংঘের অনুমতি নিয়েছে নাকি মার্কিন কংগ্রেসের অনুমতি নিয়েছে? মার্কিন কংগ্রেসের অনুমতি নিলেও তো জাতিসংঘের অনুমতি নেওয়া হয় না। সেক্ষেত্রে কাগজে কলমে অনেক আইন, অনেক নিয়মের কথা লেখা থাকে, কয়জন আর সেই আইন মানে? যুদ্ধে বেসামরিক নাগরিক হত্যা করার কোনো নিয়ম আছে? নেই। এই যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রথম হামলা করলো, একেবারে প্রথম দিনই তো ওই যে মিনাব শহরের ছোট্ট বাচ্চাদের যে গার্লস স্কুল যেটা, সেখানে হামলা করলো এবং 170 জন স্টুডেন্ট, টিচার এবং স্কুলের স্টাফ তারা নিহত হলো। একই কোনো আইন আছে যে এরকম বেসামরিক লোকজনের উপর হত্যা করা, হামলা চালানো যাবে? নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এই যে কাগজে কলমে অনেক নিয়ম নীতিই থাকে, বাস্তবে তার প্রয়োগ কমই হয়। আমেরিকা যদি এই সমস্ত করে, ইরান আলটিমেটলি এখানে প্রশ্ন তুলছে বা তুলতে পারে যে আমেরিকা যদি এত আইন ভঙ্গ করতে পারে, তাহলে আমার সমুদ্র সীমা, আমার জলসীমা, আমার ভূখণ্ড, আমার উপকূল, এখানে এরা এত পরিবেশ দূষণ করবে এবং আমার জলসীমা দিয়ে অস্ত্র নিয়ে গিয়ে সেই অস্ত্র আমার বিরুদ্ধে ব্যবহার করতে দেবে, আমি তা করতে দেবো না। এটা তো অনেকটা যৌক্তিক তার মতোই বলে মনে হয়। আপনাদের কি মনে হয় দর্শক? যাই হোক, সেক্ষেত্রে আমি বলি, ডোনাল্ড ট্রাম্প যদি হরমুজ প্রণালী কন্ট্রোল করতে চায় এবং এখান থেকে টোল আদায় করতে চায়, তাহলে ইরান, ওমান তো এটা মানবেই না, প্লাস রাশিয়া, চীন তারাও কেউ মানবে না। এটা অসম্ভব ব্যাপার, অ্যাবসার্ড ব্যাপার, এটা হতেই পারে না। বরং ইরান যে জাহাজপতি একটা ফি নেওয়ার টার্গেট ঠিক করেছে এবং ওমানের সাথে আলাপ আলোচনা চলছে এবং কোনো কোনো জাহাজ থেকে এখন ফি নিচ্ছে, ব্যাপারটা সম্ভবত এখানে গিয়েই থামবে, ব্যাপারটা সম্ভবত এখানে গিয়েই থামবে। সেক্ষেত্রে একথা ভাবার কোনো সুযোগ নেই যে
হরমুজ প্রণালীর কন্ট্রোল আমেরিকা কখনো করতে পারবে। ইরান তো বলছে যে যুদ্ধ করে হলেও প্রয়োজনে আমরা এই হরমুজ প্রণালীর কন্ট্রোল আমাদের হাতে রাখবো। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা আরও বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেগুলো একটু আলোচনায় আনি। এখানে হরমুজ প্রণালী নিয়ে যখন এরকম একটা টেনশন, তখন যুদ্ধ আমেরিকা এবং ইরানের ভেতরে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। এবং আমি তো আরও আগেই প্রশ্ন তুলেছি, পরমাণু কর্মসূচি বাদ দিয়ে এখন হরমুজ প্রণালীই কি আমেরিকার কাছে সবচেয়ে বড় টপিক হয়ে গেল কিনা, বড় ইস্যু হয়ে গেল কিনা, যার কারণে যা নিয়ে ইরানের সাথে এখন যুদ্ধ করতে হচ্ছে, এবং ব্যাপারটা তো তাই এখন প্রমাণিত হচ্ছে। ফলে এই হরমুজ প্রণালী নিয়ে বড় সংকট তৈরি হয়েছে এবং এই সংকট খুব সহজে মীমাংসা হচ্ছে না। তাহলে যুদ্ধ অনিবার্য এবং যুদ্ধ ইরান আমেরিকাকে করতে হবে। ইরান কিন্তু আজকে বলেছে যে 14 দফা সমঝোতা স্মারক সই হয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক যেটা, এইটা এখন কার্যত মারাত্মক সংকটের মধ্যে পড়েছে। সেক্ষেত্রে এই সমঝোতা আদৌ কার্যকর থাকবে কিনা সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে যুদ্ধ অনিবার্য হয়ে যাচ্ছে। যুদ্ধ যদি অনিবার্য হয়, সেখানে আমেরিকার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, সিএনএনের রিপোর্টে উঠে এসেছে যে আমেরিকা মারাত্মক রকমের অস্ত্র সংকটের মধ্যে, অস্ত্র ঘাটতির মুখে বিভিন্ন গবেষণা